হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসের শেষে আমরা দ্রুতি সম্পর্কে, গড় দুটি সম্পর্কে, গড় বেগ সম্পর্কে আলোচনা করেছিলাম। গড় দুটি সম্পর্কে সব শেষে আলোচনা করেছিলাম এবং ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা গতি সংক্রান্ত রাশি ত্বরণ এবং মন্দন সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, ত্বরণ কাকে বলে, ইহা কি প্রকার রাশি এবং কেন, কিভাবে ত্বরণের পরিমাপ করা হয়, ত্বরণের একক লেখো এবং ত্বরণের মাত্রা নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি। ত্বরণ কাকে বলে? ইহা কি প্রকার রাশি? ও কেন? কিভাবে এর পরিমাপ করা হয়? এর একক লেখো। এর মাত্রা নির্ণয় করো। তাহলে উত্তরটা আমরা আগে বলি, তারপর লিখব। ত্বরণ কাকে বলে? না, কোনো গতিশীল বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তাহলে সময়ের সাপেক্ষে তার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ইহা কি প্রকার রাশি? না, ত্বরণ হলো ভেক্টর রাশি। কেন? না, ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই ত্বরণ হলো ভেক্টর রাশি। কিভাবে এর পরিমাপ করা হয়? না, বেগের বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করে ত্বরণের পরিমাপ করা হয়। অর্থাৎ ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়। এর একক লেখো। একক কি? না, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মাত্রা নির্ণয় করো। মাত্রা আমরা নির্ণয় করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তরগুলো লিখি। প্রথম হচ্ছে ত্বরণ কাকে বলে। তাহলে কি হলো? ক্রমবর্ধমান বেগ নিয়ে চলতে থাকা কোনো বস্তুর
সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। ত্বরণ কি প্রকার রাশি? ত্বরণ হলো ভেক্টর। কিভাবে এর পরিমাপ করা হয়? দেখো কিভাবে পরিমাপ করা হয়। না, ত্বরণ বেগের বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করে ত্বরণের পরিমাপ করা হয়। বেগের বৃদ্ধি অর্থাৎ ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়। ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময় সমান v মাইনাস u বাই t, যেখানে a সমান ত্বরণ, a ফর অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন থেকে ত্বরণ এসেছে a, v হচ্ছে ভেলোসিটি, v হলো অন্তিম বেগ, v সমান অন্তিম বেগ, u সমান প্রাথমিক বেগ, আর t সমান সময়। তাহলে এখানে কি দাঁড়ালো? না, প্রথমে বস্তুটার বেগ ছিল u, t সময় পরে বেগ বেড়ে হলো v, তাহলে বেগের বৃদ্ধি কতটা হলো? না v মাইনাস u, সেই বৃদ্ধিটা কত সময় হয়েছে? t সময়ে। তাহলে সেই বেগ বৃদ্ধির হারটা কত? না v মাইনাস u বাই t। এই বেগ বৃদ্ধির হারটা কি বলা হয়? ত্বরণ। তাহলে বোঝা গেল ত্বরণের পরিমাপ কিভাবে করা হয়। এবার আমরা লিখি ত্বরণের একক। ত্বরণের একক সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বা সিএম এস টু দি পাওয়ার মাইনাস 2। না, এসআই পদ্ধতিতে ত্বরণের একক
মিটার পার সেকেন্ড স্কয়ার, বা m টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে ত্বরণের একক আমরা লিখলাম। এবার ত্বরণের মাত্রা নির্ণয় করব। দেখো, ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়। অতএব ত্বরণের মাত্রা সমান বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা আগে বের করে দিয়েছি আগের ক্লাসে। তো বেগের মাত্রা আমরা পেয়েছিলাম কি, l t টু দি পাওয়ার -1 বা সময়ের মাত্রা t, এটা লেখা যায় সমান l t টু দি পাওয়ার -1 ইনটু এই t টা উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, t টু দি পাওয়ার -1 হয়ে যাবে। হলো l t টু দি পাওয়ার -2। অতএব ত্বরণের মাত্রা t টু দি পাওয়ার -2। আমরা তাহলে ত্বরণ সম্পর্কে জানলাম। এখন এই যে ত্বরণের একক যখন লিখলাম, তখন লিখেছিলাম সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে সেকেন্ড স্কয়ার মানে সেকেন্ডটাকে দুবার লেখা হচ্ছে, সেকেন্ড ইনটু সেকেন্ড, সেকেন্ড স্কয়ার। তো সেকেন্ড কথাটা তাহলে দুবার কেন লেখা হয় সেটা আমাদের জানতে হবে। অতএব আমাদের পরবর্তী প্রশ্ন হলো ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার লেখা হয় কেন। তাহলে প্রশ্নটা লিখি, ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার লেখা হয় কেন। দেখো উত্তর, আমরা জানি যে ত্বরণের একক সমান বেগের একক বা কেননা আমরা তো জানি ত্বরণ সমানই হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণের একক কি হবে, বেগের একক যা হবে তাকে সময়ের একক দিয়ে ভাগ। তো এই যে সময়ের একক দিয়ে ভাগ করা হচ্ছে এটা কি জন্য, না বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। তাহলে এই হার বোঝানোর জন্য সময়ের এককটা একবার আসছে। আর বেগের এককটা আমরা কি জানি, সরণের একক বাই সময়। সরণের
তাহলে দেখো বেগের একক বোঝাতে গেলে আমাকে সরণ একককে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে বেগের একক বোঝানোর জন্য একবার সময়ের এককটা আসছে, আর এই বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য আরেকবার সময়টা আসছে। তাহলে এই একটা সময়, এই একটা সময়, দুবার সময়ের উল্লেখ করতে হচ্ছে। তাই জন্য হচ্ছে সেন্টিমিটার বা মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি লিখবো না, একবার বেগ বোঝানোর জন্য সেকেন্ড কত লেখা হয়, আর একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। তাহলে আমরা একবার বেগ বোঝানোর জন্য আর একবার একবার বেগ বোঝানোর জন্য এবং আর একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য সেকেন্ড কথাটি ব্যবহার করা হয়। সেকেন্ড মোট দুইবার করা হয়। তাহলে আমরা পেলাম ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড কথাটি দুইবার লেখা হয় কেন, তার উত্তরটা আমরা জানলাম। এবার আমরা মন্দন সম্পর্কে আলোচনা করব। বেগের যেমন বৃদ্ধি হয় সেরকম বেগের হ্রাস হতে হয়। সময়ের সাপেক্ষে বেগ ক্রমশ কমতে থাকে কোনো গতিশীল বস্তু। তো সেক্ষেত্রে সেই বেগ হ্রাসের হারটা কি বলবো আমরা, বেগের বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলেছি, তো বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলবো। তাহলে আমাদের এরপরে প্রশ্নটা হলো মন্দন কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে মন্দনের পরিমাপ করা হয়, মন্দনের এককগুলি লেখো এবং মন্দনের মাত্রা নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা লিখি। মন্দন কাকে বলে, ইহা কি প্রকার রাশি ও কেন, কিভাবে এর পরিমাপ করা হয়, এর এককগুলি লেখো, আর এর মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করি। মন্দন কাকে বলে না, ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলতে থাকা কোন বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। মন্দন কি প্রকার রাশি না, মন্দনের ক্ষেত্রে তো বেগের কথা আসছে, আমরা তো আগে জেনেছি যে বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে মন্দন বলতে গেলে যেহেতু বেগের কথা আসছে, তাহলে মন্দন হচ্ছে ভেক্টর রাশি।
কেন ভেক্টর রাশি? বেগকে ভেক্টর রাশি আমরা কেন বলেছি আগে? না বেগের একটা নির্দিষ্ট দিক আছে, আবার বেগের মানও আছে। তাহলে বেগের যদি দিক মান থাকে তাহলে মন্দনেরও দিক আছে, মান আছে, তাহলে মন্দন ভেক্টর রাশি। তাহলে মন্দন ভেক্টর রাশি কারণ এর মান এবং অভিমুখ দুই আছে। কিভাবে এর পরিমাপ করা হয়? না বেগ হ্রাসকে, যতটা বেগ হ্রাস পেল তাকে সময় দিয়ে ভাগ করে মন্দনের পরিমাপ করা হয়। অর্থাৎ মন্দন সমান বেগের হ্রাস বাই সময়। এর এককগুলি কি কি? না সিজিএস পদ্ধতিতে ত্বরণের মধ্যে একক, বেগের হ্রাসই হোক আর বেগের বৃদ্ধি হোক, বেগের হ্রাস হলো সেন্টিমিটার পার সেকেন্ডে স্কয়ার, সিজিএস পদ্ধতিতে একক হবে। আবার বেগের বৃদ্ধি হলো সে বেগই তো, বেগের বৃদ্ধি হোক আর বেগের হ্রাসই হোক, এককটা তো সে বেগের। তাহলে ত্বরণের এককও যা, মন্দনের এককও তাই। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর মন্দনের আর এসআই পদ্ধতিতে মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। মাত্রা নির্ণয়, মাত্রা ওই ত্বরণের মতোই মাত্রা নির্ণয় হবে, আমরা নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা উত্তরগুলো এক এক করে লিখি। প্রথম মন্দন কাকে বলে? লিখলো না ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলতে থাকা কোন গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলে মন্দন। ইহা ভেক্টর। কারণ এর মান ও অভিমুখ দুই আছে। কিভাবে এর পরিমাপ করা হয়? না বেগের হ্রাসকে সময় দিয়ে ভাগ করে এর পরিমাপ করা হয়। তাহলে লিখি আমরা
তাহলে কি হলো, মন্দন সমান বেগের হ্রাস বাই সময়, বা মাইনাস এ সমান ইউ মাইনাস ভি বাই টি, যেখানে মাইনাস এ সমান ইউ সমান প্রাথমিক বেগ, ভি সমান অন্তিম বেগ, টি সমান সময়। তাহলে আমরা পেলাম কিভাবে মন্দনের পরিমাপ করা হয়। এবার আমরা লিখব বা আলোচনা করব যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়। মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়? মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়? আমরা ব্যাপারটা বুঝি। শোনো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলবো না, বেগের বৃদ্ধিকে আমরা কি বলেছি, বেগের বৃদ্ধির হারকে আমরা কি বলেছি, বেগের বৃদ্ধির হারকে আমরা বলেছি ত্বরণ, আর বেগের হ্রাসের হারকে আমরা বলেছি মন্দন। তো বেগের বৃদ্ধিকে যদি আমরা ধনাত্মক রাশি ধরি, তাহলে বেগের হ্রাসকে আমরা কি ধরবো, ঋণাত্মক রাশি ধরতে হবে। তাহলে বেগের বৃদ্ধিকে যদি ধনাত্মক রাশি ধরা হয়, তাহলে বেগের হ্রাসকে ঋণাত্মক রাশি ধরতে হয়। তাহলে বস্তুর মন্দন হওয়ার অর্থ কি? বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো ঋণাত্মক দিকে বেগের বৃদ্ধি হওয়া, অর্থাৎ ঋণাত্মক দিকে ত্বরণ হওয়া, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, উদাহরণটা আমরা পরে লিখছি। তো আমরা উত্তরটা বললাম, এবার লিখছি। দেখো, যে কোনো গতিশীল বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো সময়ের সাপেক্ষে তার বেগ ক্রমশ কমছে, তাই তো। কোনো বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো কোনো বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো সময়ের সাপেক্ষে তার বেগ ক্রমশ কমছে। বেগের বৃদ্ধিকে যদি আমরা ধনাত্মক রাশি ধরি, তাহলে বেগের হ্রাসকে আমাদেরকে ঋণাত্মক রাশি ধরতে হয়।
তাহলে বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো ঋণাত্মক দিকে বেগের বৃদ্ধি হওয়া। তাহলে বস্তুর মন্দন হওয়ার অর্থ হলো ঋণাত্মক দিকে ঋণাত্মক দিকে বেগের বৃদ্ধি হওয়া, অর্থাৎ ঋণাত্মক দিকে তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। দেখো, ধরো একটা বস্তুর বেগ ক্রমশ কমছে। বেগ কমছে কিভাবে দেখাচ্ছি? মনে করো প্রথমে হলো, তারপর বেগ আরো কমলো, হলো -2, তারপর আরো কমলো, হলো -3, -4, -5, এইভাবে কমতে কমতে আসছে। একটা গতিশীল বস্তুর বেগ ক্রমশ কমছে। তো এই প্রত্যেকটা থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই, মাইনাস কমন নিলে কি হবে? 2, 3, 4, 5। এখন ঋণাত্মক রাশির ক্ষেত্রে তো ক্রমশ কম ছিল দেখাচ্ছে, কিন্তু যখন এটা মাইনাসটা কমন নিলাম তখন ভিতরটা কি হচ্ছে, ব্র্যাকেটের ভিতরটা কি দেখাচ্ছে, যে ক্রমশ বাড়ছে। তাহলে মাইনাসের দিকে বেগ বাড়ছে মানে ঋণাত্মক ত্বরণ হচ্ছে। বেগের বৃদ্ধি কি ত্বরণ বলি? তাহলে বেগ বৃদ্ধির হার হচ্ছে ক্রমশ ক্রমশ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি হচ্ছে, মাইনাস যদি কমন নিই তাহলে ঋণাত্মক দিকে বেগের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হচ্ছে। এই কারণেই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বলা হয় জানতে পারলাম। এবার আমরা তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝায়? তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝায়? ধরো যখন কোনো বস্তু সরল রেখায় গতিশীল, তখন তো তার একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে সেই নির্দিষ্ট দিকে তার বেগের বৃদ্ধি যদি ক্রমশ হয় তাহলে তার মধ্যে ত্বরণ থাকবে। কিন্তু
বস্তুটি যদি আদৌ বেগই না থাকে, ধরো স্পিড আছে, বেগ নাই কিন্তু দ্রুতি আছে। দ্রুতি বলতে কি, যে একটা নির্দিষ্ট দিকে তো যাচ্ছে না, সে বক্রপথেও যেতে পারে। তো দ্রুতির ক্ষেত্রে আমি বস্তুর ত্বরণ বের করব কি করে? এখন কোনো বস্তু যদি দ্রুতি থাকে তাহলে তার দিকের তো চেঞ্জ হতে পারে, অভিমুখে পরিবর্তন হয়, কিন্তু বস্তুর দ্রুতিটাও তো ক্রমশ বাড়তে পারে। তো দ্রুতিটা যখন ক্রমশ বাড়ছে তখন তার মধ্যে এক রকমের ত্বরণ আছে, সেই ত্বরণটা আমি বের করব কি করে? সেই জন্য ওই বক্রপথে যখন বস্তুটা যাচ্ছে তখন বক্রপথের যে কোনো একটা পয়েন্টে, অর্থাৎ তাৎক্ষণিক সময়ে, খুব অল্প সময়, তাৎক্ষণিক অর্থাৎ মুহূর্তে, কোনো একটা মুহূর্তে খুব অল্প সময়ে একটা ওই বক্ররেখার উপরে কোনো একটা বিন্দুতে বস্তুটার যে ত্বরণ আছে সেই ত্বরণটাকে আমাকে ধরতে হবে। কেননা কোনো একটা বিন্দুতে যখন বস্তুটা গতিশীল রয়েছে কোনো একটা পথে, সেই পথের কোনো একটা বিন্দুতে সেই বক্রপথের স্পর্শক বরাবর তার ত্বরণের অভিমুখ থাকবে। তো সেই জন্য অভিমুখটা পাওয়ার জন্য আমাকে খুব ক্ষুদ্র সময়ে, অর্থাৎ বক্রপথের একটা বিন্দুতে, যে বিন্দুতে ত্বরণের অভিমুখটা হচ্ছে সেই বক্ররেখার ওই বিন্দুতে স্পর্শক বরাবর, তো সেই অল্প সময়ে আমাকে ত্বরণটা নির্ণয় করতে হবে। ওই জন্য ত্বরণটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে আমরা কি বলতে পারি না, বিশেষ করে যখন কোনো বস্তু সরলরেখায় না গতিশীল হয়ে বক্ররেখায় গতিশীল হয়, অর্থাৎ বস্তুর বেগ থাকে না, দ্রুতি থাকে, তখন তার ত্বরণ নির্ণয় করতে হলে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় আমাদেরকে করতে হবে। তাৎক্ষণিক ত্বরণ কাকে বলবো না, অতি ক্ষুদ্র সময়ে, যে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, অতি ক্ষুদ্র সময়ে যে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, সেই সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ সমান কি না, অতি ক্ষুদ্র সময়ে যেটুকু বেগের বৃদ্ধি হচ্ছে, সেই অতি ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে আমরা লিখি যে তাৎক্ষণিক ত্বরণ বলতে আমরা কি বুঝি সেটা আগে লিখি, তারপরে তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞাটা লিখি। যেটা বললাম এটাই লিখবো। দেখো, তাহলে আমরা লিখি যে বিশেষ করে যখন কোনো বস্তু সরল রেখায় গতিশীল না হয়ে সরলরেখায় না গতিশীল হয়ে বক্ররেখায় গতিশীল হয়, অর্থাৎ বস্তুর বেগ থাকে না, দ্রুতি থাকে,
তখন তার ত্বরণ নির্ণয় করতে হলে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করতে হয়। এবার আমরা তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞাটা লিখি। তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে? না অতি ক্ষুদ্র সময়ে প্রায় শূন্যের কাছাকাছি অতি ক্ষুদ্র সময় প্রায় শূন্যের কাছাকাছি সময়। তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে পেলাম? না অতি ক্ষুদ্র সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলে তাৎক্ষণিক ত্বরণ। এবার এইটা একটা গ্রাফের সাহায্যে যদি আঁকা হয় তাহলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে আমরা এটাকে একটা গ্রাফের সাহায্যে এঁকে
আর এটা হচ্ছে y অক্ষ। x অক্ষের উপর আমরা সময় নির্দেশ করছি, আর y অক্ষ বরাবর আমরা বেগ নির্দেশ করছি, বেগ v। তো এবার দেখো, এই যে ক্ষুদ্র সময়, এইখান থেকে এইটুকু, এই সময়টা ডেল্টা সময়। এই সময়তে বেগের আগে বেগটা ছিল এতটা, পরে বেগটা হয়েছে এতটা, তাহলে বেগ বেড়েছে কতটুকু? এইটুকু। এইটুকু বেগকে আমরা ধরছি ডেল্টা ভি পরিমাণ বেগ বেড়েছে ডেল্টা টি পরিমাণ সময়েতে। তো এই ডেল্টা টি পরিমাণ সময়েতে যে ডেল্টা ভি পরিমাণ বেগটা বেড়েছে, তো এই যে সময়টা ডেল্টা টি, এই সময়টাকে ধরলাম খুব ক্ষুদ্র সময়। এই বিন্দু দুটো খুব কাছাকাছি, এই বিন্দু আর এই একটা বিন্দু। এ বিন্দুতে একটা বেগ ছিল, বি বিন্দুতে পরে বেগটা বেড়েছে। তো ওই যতটা বেড়েছে সেটা ডেল্টা ভি। এখন এ আর বি যদি খুব কাছাকাছি হয়, তাহলে এই ডেল্টা টি সময়টা, বি যদি আরো সরে আসে, এ আর বিটা খুব কাছাকাছি, তাহলে এই ডেল্টা, এই রেখাটা বিটা যদি সরে আসে, তাহলে রেখাটা আরো নিচে আসবে, আরো সরে আসবে এইদিকে, তাহলে ডেল্টা টিটা ক্ষুদ্র হয়ে যাবে। এই ডেল্টা টিটাকে খুব ক্ষুদ্র নেওয়া হলো, একবারে শূন্যের কাছাকাছি। তখন এই বেগ বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো, সেটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ, এখান থেকে আমরা লিখতে পারি তাৎক্ষণিক ত্বরণ সমান ডেল্টা ভি বাই ডেল্টা টি। যেখানে ডেল্টা ভিটা হচ্ছে বেগের বৃদ্ধি, আর ডেল্টা টিটা হচ্ছে সময়, খুব ক্ষুদ্র সময়, যেটা কিনা শূন্যের কাছাকাছি, তখন এটাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। মানে তাৎক্ষণিক ত্বরণ তাহলে কি না, ডেল্টা ভি বাই ডেল্টা টি, অর্থাৎ খুব খুব কম পরিমাণে বেগের যে বৃদ্ধি হয়েছে, সেই বেগ বৃদ্ধির হার বটে, কিন্তু সময়টা দিয়ে যেটা ভাগ করছি সেটা খুব ক্ষুদ্র সময়, অর্থাৎ এ আর বি খুব কাছাকাছি। ঠিক সেই সময় মনে করা যেতে পারে যে ওই যে জায়গাতে, যে বিন্দুতে আমরা ত্বরণটা মাপছি, সেই ত্বরণটার একটা অভিমুখ আছে, সেটা হচ্ছে এই বক্রপথের স্পর্শক বরাবর। তো স্পিড হলেও, দ্রুতি থাকলেও, বস্তুটা দ্রুতি রয়েছে, দ্রুতি থাকলেও একটা ক্ষুদ্র সময়ের জন্য একটা পয়েন্টের, এই দুটো পয়েন্টের খুব কাছাকাছি, একবারে কাছাকাছি, তখন ওই একটা পয়েন্টেতে মনে করা হচ্ছে তার ত্বরণটা হচ্ছে এই বক্ররেখার স্পর্শক বরাবর, অর্থাৎ তখন তার বেগের একটা মান আছে, অভিমুখ আছে, সেই জন্য সেই ক্ষেত্রে ত্বরণটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ সমান ডেল্টা ভি বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা ভি হলো বেগের বৃদ্ধি, আর ডেল্টা টি হলো অতি ক্ষুদ্র সময়, যে সময়টা শূন্যের কাছাকাছি। তাহলে আজকে আমাদের এখানেই ক্লাস শেষ হলো। আমরা আজকে তাৎক্ষণিক ত্বরণ সম্পর্কে আলোচনা করে শেষ করলাম। পরের দিনকে এই চ্যাপ্টারেরই আরো কিছু আমরা আলোচনা করব।